২৪-এর ৩ আগস্টেই কেঁপে উঠেছিল শেখ হাসিনার ক্ষমতার মসনদ। সেদিনই নির্ধারিত হয়ে যায় তিনি আর ক্ষমতায় থাকতে পারছেন না, কারণ সেদিন সেনা সদরের দরবারের সিদ্ধান্ত হয় সেনাবাহিনীর বন্দুকের নল ছাত্র জনতার বিরুদ্ধে আর ব্যবহৃত হবে না। জুলাই আন্দোলনকারীদের পক্ষে রাস্তায় নামেন সাবেক সেনা কর্মকর্তারাও। সবার সম্মিলিত প্রতিরোধের সেই দিনের কথা তুলে ধরছেন নিয়ামুল আজিজ সাদেক। ফ্যাসিস্ট হাসিনার নড়বড়ে গদি ঠেকাতে পুলিশ, র্যাব, বিজিবির পর সেনাবাহিনীকে ডাকা হয়। আন্দোলন ঠেকাতে হেলিকপ্টার থেকে গুলি, মরণঘাতী অস্ত্রের ব্যবহারেও সুবিধা করতে পারছিল না সরকার। সারা দেশে ডাকা হয় কারফিউ। আন্দোলন দমাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 সমন্বয়ককে ডিবি অফিসে আটকে আন্দোলন বানচালের চেষ্টা করা হয়। জামায়াত শিবির নিষিদ্ধ করে স্বৈরাচার, কিন্তু তারপরেও মাঠ ছাড়েনি আন্দোলনকারীরা। যতই সময় গড়াতে থাকে, সব মত পথ হাসিনা পতনের এক রেখায় মিলিত হয়। শেখ হাসিনার সর্বশেষ অস্ত্র ছিল সেনাবাহিনীকে দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার পর 3 আগস্ট সেনা সদর দফতরে ছাত্র জনতার বিরুদ্ধে না যাওয়ার সিদ্ধান্ত হয়। এ খবর আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন। রাস্তায় নামেন সাবেক সেনা কর্মকর্তারাও। ছাত্র জনতাকে হত্যা বন্ধের পাশাপাশি তারা শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। সেনাবাহিনীর বৈঠকে ছাত্র জনতার বিপক্ষে গুলি না করার সিদ্ধান্তে মুহূর্তে জনতার বাঁধভাঙা জোয়ারে পরিণত হয় প্রতিটা প্রান্ত। সে সময়ে এসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা বলেন, দেশের মানুষের বিপরীতে না দাঁড়ানোর ঘোষণাই হাসিনার পতনকে ত্বরান্বিত করে। কোথায় গুলি চালাবেন, কার জন্য গুলি চালাবেন? এটা শত্রু না দেশের, আর এরা নিরস্ত্র। কতক্ষণ এই যুক্তিটা কতক্ষণ টিকবে না তো। এই বিপ্লবের মধ্যে সেনাবাহিনীর অবদান অনেক। সেনাবাহিনীর বিপ্লবের অংশ হাসিনার মতো ফ্যাসিস্ট। এখানে তো ডিজিএফআই এসে প্রচণ্ড হুমকি ধামকি কত কিছু করছে, বাট মহান আল্লাহ সর্বশক্তিমান। ছাত্র জনতার উপর গুলি না চালাতে তাদের পক্ষে ফাঁকা গুলি ছুটতে দেখা যায় সেনাবাহিনীকে। এরপরই পরিস্থিতি সরকারের আওতার বাইরে চলে যায়। যদিও তখন পুলিশ সহ বেশ কয়েকটি বাহিনী মরণাস্ত্রের ব্যবহার করছিল। ছাত্রদের পক্ষে সেনাবাহিনীর সাবেক সদস্যদের নিয়ে রাওয়া ক্লাব থেকে নানা কর্মসূচি দেয়া হয়। সে আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল সে কথা জানান সাবেকই কর্মকর্তা। সেনাবাহিনীকে অনুরোধ করি যাতে তারা নিরীহ মানুষের উপর আর নিজেদের টাকায় কেনা গুলি না বর্ষণ করে। এতে কাজ হয়েছিল। অনেক মিলিটারি অফিসার অবসরপ্রাপ্ত আমরা ঘোষণা দেই হাসিনার বিরুদ্ধে এবং সেনাবাহিনীকে অনুরোধ করি তারা যাতে আর হাসিনার পক্ষ অবলম্বন না করে। 3 আগস্ট সেনাবাহিনী পক্ষ ত্যাগ করায় হাসিনা ক্ষমতা থাকতে পারবে না বুঝতে পারে তার পরিবার সদস্যদের দেশের বাইরে পাঠিয়ে দেয়। 5 আগস্ট ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ করতে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানিয়ে বলেন, সবাই সবার দায়িত্বটুকু পালন করলে পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ পাওয়া যাবে। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। পতিত পলাতক স্বৈরাচার শেখ হাসিনার সুরে বিরোধী দলীয় নেতা কথা বলছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2য় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন।
কারণে অকারণে আন্দোলনের নামে রাস্তায় নামা সঠিক নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাস্তায় নামাটা যেন সংখ্যাতে রূপ না নেয় সে বিষয়ে সবাই সতর্ক থাকতে হবে। অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শহীদদের স্মরণের নামে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলে জনগণকে বিভ্রান্ত করলে তা মেনে নেবে না সরকার। আমরা আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। বিরোধী দল গেল 91-এ একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না। আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, শিল্প ও সিএনজি চালিত যানবাহনে গ্যাস সংকট এখনো কাটেনি। বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকায় বাসা বাড়িতে রান্নার ক্ষেত্রে বেড়েছে ভোগান্তি। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। গ্যাস পাওয়ার আশায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস পাওয়া গেলেও তা দিয়ে মিটছে না চাহিদা। দিনের বেশিরভাগ সময় ফিলিং স্টেশনগুলোর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে প্রাইভেট কার চালকেরা। 4 ঘন্টা ধরে বসে রয়েছি এই গ্যাসের জন্য, গ্যাস পাইতেছি না। আর কি করবো, যে পাম্পে যায় সেই পাম্পে একই অবস্থা। সরকারের বক্তব্য তো শুনি যে এই আগামী সপ্তাহে হয়ে যাবে, কিন্তু আগামী সপ্তাহ তো আর শেষ হচ্ছে না। সিএনজি অটোরিকশা চালকদের অবস্থা বেশি খারাপ। দিনের বেশিরভাগ সময়ই তাদের কাটছে ফিলিং স্টেশনগুলোতে। আমি সকালবেলা সিরিয়াল দিয়েছিলাম, 1.5 ঘন্টা পরে আমি গ্যাস পাইছিলাম 29 টাকা। 29 টাকার গ্যাস পাইছিলাম, তাকে 2 টিপ মারলাম। আমাদের আয়ুষ্কার একবারই নাই, এই 5 ঘন্টা 6 ঘন্টা বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। ঢাকার বাইরেও চট্টগ্রাম, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকটে সিএনজি স্টেশন সাময়িক বন্ধ রয়েছে। আজকে সকাল ভোরে 6টায় গেছে, এখনো পর্যন্ত কিন্তু আসার কোনো জ্ঞান নেই, কখন আসবে তাও আমরা জানি না আর কি। তো এইভাবে চলতেছে, গাড়িওয়ালারা বসে রয়েছে, সবাই আছে, সবাই কষ্ট করতেছে আর কি। কালকে দুপুরে যে ভাত খাইছি, এখনো কোনো ভাত খাইনি, রাত্রেও খাই নাই, এই পর্যন্ত এখনো আছি। সিরিয়াল দিয়ে রাখছি, কোনো গ্যাস নাই, খাওয়া দাওয়ার কোনো নাম নাই। কোম্পানি ইনকাম লেগে ধরে, কিন্তু আমরা অনেক গ্যাসের দাম বাড়াইলো গ্যাস লই দেবো, কমাইলো গ্যাস লই দেবো। এখন গ্যাসের জন্য আমরা যে সংকটে পড়ছি, এই সংকট আমাদের প্রধানমন্ত্রী সরকার যে উনি আমাদের সংকট সমাধান করে দেব। চট্টগ্রামে গ্যাসের পাশাপাশি তীব্রতর হচ্ছে বিদ্যুৎ সংকটও। গ্যাসের স্বল্পতার প্রভাব পড়েছে বাসাবাড়িতে। চুলা জ্বলছে না ঢাকা, চট্টগ্রাম সহ দেশের কোনো কোনো এলাকায়। কমে গেছে শিল্প কারখানার উৎপাদন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। নরসিংদীতে গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে 3 শতাধিক শিল্প কলকারখানা। বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। সংকট দেখা দিয়েছে পরিবহন খাতেও। গ্যাসের অভাবে জেলার 17টি সিএনজি পাম্পের অধিকাংশই বন্ধ রয়েছে। নেত্রকোনায়ও গ্যাসের তীব্র সংকটে দুর্ভোগে পড়েছেন সর্বস্তরের মানুষ। নরসিংদী প্রতিনিধি বিশ্বজিৎ সাহা ও নেত্রকোনা প্রতিনিধি ভোজন দাসের তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল নরসিংদীর কারখানাগুলোতে। বিশেষ করে মাধবদী, চৌয়ালা, ঘোড়াদিয়া, মেহেরপাড়া ও শেখেরচর এলাকার গ্যাস নির্ভর গার্মেন্টস, টেক্সটাইল, নিটিং, ডাইং, উইভিং, স্পিনিং মিল সহ ছোট বড় প্রায় 300 কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সময় মতো রপ্তানি আদেশ সরবরাহ করতে না পেরে লোকসানের মুখে পড়ছেন উদ্যোক্তারা। আমি গত 7 দিন যাবত এই মেশিনে আয়া চালু করতে পারি নাই গ্যাস না থাকায়। এখন আমরা আসতেছি আর যাইতেছি, কিভাবে আমরা চলবো, মালিক কিভাবে আমাদেরকে বেতন দিবে। সকল প্রকার উৎপাদন বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণে আমাদের কোম্পানি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা। অনেক কারখানায় অতিরিক্ত কর্মী ছাঁটাই করা হচ্ছে, আবার কোথাও কর্মঘণ্টা এবং মজুরি কমিয়ে দেওয়া হয়েছে। আমরা সকল শ্রমিকরা অলস সময় পার করছি, আমাদের কোনো উৎপাদন নেই। 3-4 দিনের ভিতর বেতন দেওয়ার কথা ছিল, 1 সপ্তাহ ধরে গ্যাস নাই, এই কারণে সাপ্তাহিক সে বেতনটা দিতেছে না মালিক।
শুধু কারখানা নয়, গ্যাসের অভাবে এখানকার অধিকাংশ সিএনজি পাম্পই বন্ধ। গ্যাস নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তিতে পড়ছেন ভোক্তারা। পর্যাপ্ত পরিমাণের গ্যাস পাই না, বড় জোর 100 টাকার, 80 টাকার, 70 টাকার এরকম টাকার গ্যাস দিয়ে 15-20টা পাম্প মাদুদি থেকে ইটা খোলা পর্যন্ত 2-3টা পাম্প খোলা রাখে আর সবগুলি বন্ধ রাখে। অন্যদিকে নেত্রকোনায় বন্ধ রয়েছে তিতাস গ্যাসের প্রয়োজনীয় সরবরাহ। এতে বাসাবাড়ির রান্না, হোটেল, রেস্তোরাঁ, সিএনজি ফিলিং স্টেশন এবং বিভিন্ন জরুরি সেবায় দেখা দিয়েছে দুর্ভোগ। আমরা গ্যাস পাচ্ছি না, মূলত প্রায় 1 মাস ধরে আমরা চাপ কম পাচ্ছি, কিন্তু বিগত 8 দিন ধরে একদম গ্যাস নাই। লাইনে প্রেসার একবারে জিরো, আমরা মেশিনই চালাইতে পারি। কবে সমাধান হইব আর কবে যে গ্যাসটা পাই আমি এটা আমরা বুঝতে পারতেছি না। আমরা তো বিরাট কষ্ট হইতাছে, গাড়ি চালাইতে পারতেছি না, গাড়ি বন্ধ করে রেখে দিছি। আমরা কি কষ্টে আছি তো আমরা একটু বলতে পারতেছি না। আমরা যে গ্যাস তো লইতে পারি না, তিতাস গ্যাস নাই, আমরা এলপিতে চালাইতেছি, দাম বেশি, তাতে আমরা 20 টাকা করে ভাড়া বেশি চাইছি। এটা আহাজারি একটা মহামারী বলে না এটাকে, আমি মনে করি গ্যাসের একটা মহামারী দেখা দিয়েছে নেত্রকোনা জেলা শহরে। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন সংকটে নাকাল এলাকাবাসী। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ চীন সম্পর্ককে আরও কৌশলগত উচ্চতায় নেওয়ার আশার কথা জানিয়েছেন বাংলাদেশ ও চীনের প্রতিনিধিরা। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS অডিটোরিয়ামে কম্পারেটিভ গভর্নেন্স ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা জানান তারা। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সম্প্রতি দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, তিস্তা ব্যবস্থাপনা, মংলা বন্দর উন্নয়ন এবং অর্থনৈতিক করিডোর সহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও এগিয়ে নেয়ার বিষয়ে দুদেশের ঐকমত্য রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীনের উন্নয়ন অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। চীনের বিনিয়োগ, প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি অবকাঠামো ও যোগাযোগ খাতে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। সমাজ ও রাষ্ট্রের অপকর্ম রোধে মূল্যবোধ সমন্বিত আধুনিক শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর জলশিরি এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন সেনাপ্রধান। বলেন, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় সুনাগরিক গড়ে ওঠা সম্ভব নয়। ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা পদ্ধতি এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষা সমন্বয়ে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট আধুনিক শিক্ষা প্রসারে কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে তিনি ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরেও প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। অনুষ্ঠানে সেনা সদরের প্রিন্সিপাল স্টাফ, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে শর্ত সাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ কারণে আদালতের মাধ্যমে তার জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতা সৃষ্টির মতো সামর্থ্য আওয়ামী লীগের নেই। আদালতে তাকে শর্ত সাপেক্ষে বেইল দেওয়া হয়েছে যাতে ওই ছাড়তে না পারে, দেশ ত্যাগ করতে না পারে এই শর্তে। তা আমরা বিষয়টা জানার পরে আমাদের নিয়োজিত যে ল ফার্ম আছে তাদেরকে বিষয়টা জানিয়েছি। টিমের পুরো সদস্য যেন একসাথে চা না খেতে যায়, টিমের পুরো সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন একটু বিশ্রাম না করে, কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে, এটা নর্মাল প্র্যাকটিস। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকার বিভাগীয় বিশেষ জজ BM তারিকুল কবির অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আদালত এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 14 সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন। এর মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো। আদালত সূত্র জানায়, মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন আসামি। এই আবেদন আজ নামঞ্জুর করেন আদালত। এছাড়া আসামির জামিন চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবী, এ আবেদনও নামঞ্জুর করা হয়। অভিযোগ গঠন করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অভিযোগপত্রে বলা হয়, মতিউর তার দাখিল করা সম্পদ বিবরণীতে
1,24,25,211 টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভুইয়া। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সুফিকুল ইসলাম খান, আব্দুল হালিম সহ 4 জনকে বরখাস্ত করেন তিনি। জেলা প্রশাসক আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে। পরে শফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শনে যান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফ্যাসিস্ট সরকার পতনের দাবিতে যখন সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তখন রাজপথ পরিণত হয় সংগ্রাম আর আত্মত্যাগের মঞ্চে। সেই রক্তঝরা গণ আন্দোলনের সাক্ষী ছিল চাঁদপুরও। জেলার বিভিন্ন উপজেলা থেকে অন্তত 31 জন জীবন ও উৎসর্গ করেন আন্দোলন চলাকালে। এসব হত্যার বিচার দাবি করেছে শহীদদের পরিবার। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলো শুধু একটি গণ আন্দোলনের ইতিহাস নয়, বরং অসংখ্য পরিবারের বুকভাঙা কান্না, ত্যাগ আর আত্মদানের এক রক্তাক্ত অধ্যায়। কেউ চাঁদপুরে, কেউ রাজধানী ঢাকায়, আবার কেউ নারায়ণগঞ্জে আন্দোলনে অংশ নিতে গিয়ে চাঁদপুরের 31 জন শহীদ হন। 2 বছর পেরিয়ে গেলেও শহীদদের স্বজনের কাছে সময় যেন থমকে আছে সেই বিভীষিকাময় দিনগুলোতেই। ঢাকায় পুলিশের গুলিতে চাঁদপুর সদরের রঘুনাথপুর এলাকার সাজ্জাদ হোসেন আর ফরিদগঞ্জে পুলিশের গুলিতে শহীদ হন শাহাদাত হোসেন। তাদের শেষ স্মৃতি ছবি দেখেন আর কান্নায় ভেঙে পড়েন বাবা মা। আমার একটাই সন্তান, তার একটা কথা বলতে চাই যে আমার বুক খালি করছে বিনা অপরাধে, আমি তার বিচার চাই। 18 বছর ছেলে চলে গেছে, আমার বড় ছেলে, তো মানে এটা তো অপূর্ণ। আমি আপনাদের মাধ্যমে আমার চাওয়া যেন সরকার আর এই ধরনের রাষ্ট্রের হুকুম না হয়। চাঁদপুরে জুলাই অভ্যুত্থানে 31 শহীদ পরিবারের সাথে প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখানে জুলাই শহীদ পরিবার যারা আছেন, 31 জন শহীদ পরিবার, তাদের আমরা নিয়মিত আমাদের জেলা প্রশাসনের যোগাযোগের মধ্যে রেখেছি এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা গত 2 বছর ধরে চেষ্টা করেছি। শহীদদের আত্মত্যাগের স্মৃতি আজও অম্লান। তাদের রক্তের লেখা সেই জুলাই আগস্টের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রেরণা যোগাবে, এমনটাই প্রত্যাশা স্বজন ও সচেতন মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। 5 আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। দুবাইয়ে গ্রেপ্তার থাকার পর পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের জামিনে মুক্তির পর বাংলাদেশের পক্ষ থেকে তার জামিন বাতিলের চেষ্টা করা হচ্ছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। নজরানা চৌধুরীর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূরণ হচ্ছে 5 আগস্ট। এ অবস্থায় দিবসটিকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা আছে কিনা এমন প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। সচিবালয়ে নিজ দপ্তরে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সাম্প্রতিক বিভিন্ন স্থানে বোমা কিংবা বোমা সদৃশ্য বস্তু পাওয়া যাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাধিক জায়গায় বোমা উদ্ধারের পেছনে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আছি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। দুবাইতে গ্রেফতার সাবেক মহাপুলিশ পরিদর্শক বেনজির আহমেদের জামিনে মুক্ত হওয়ার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বেনজির শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন, আর তার জামিন বাতিলের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে,
ইউএই না আসার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে রিপেট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন দূত সার্জিও গোরের সফরের মাধ্যমে বর্তমান সরকারের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আস্থা প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্যাসের সঞ্চালন লাইনের লিকেজ থেকে গ্যাস নির্গমন বন্ধ করতে আজ থেকে 3 দিনের জন্য জেলা শহরের সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সারা দেশে গ্যাস সংকটের মাঝেই নতুন আলোচনার জন্ম দিয়েছে কিশোরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগে পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হয়ে যাওয়ার এই ঘটনা। একটি চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নেয়ার সময় তিতাসের আন্তজেলা পাইপ লিকেজ হয়ে প্রায় 2 মাস যাবৎ দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে গ্যাস। ঘটনা জানাজানি হওয়ার পর কারখানা ফেলে রেখে পালিয়ে গেছে মালিক কর্মচারী। বরগুনায় ঘন ঘন লোডশেডিং বন্ধ ও সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত সহ 7 দফা দাবিতে বিক্ষোভ ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে বরগুনা প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা পাওয়ার ডিস্ট্রিবিউশন অফিসে গিয়ে শেষ হয়। পরে বিদ্যুৎ অফিস ঘেরাও করে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা 7 দিনের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পরে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জমা দেন আন্দোলনকারীরা। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান, আব্দুল হালিম সহ 4 জনকে বরখাস্ত করেন। জেলা প্রশাসক আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে। পরে সফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শন করেন তিনি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের IEM বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তাসরিব আহমেদ মাহিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। কুয়েট কর্তৃপক্ষ এ ব্যাপারে থানায় নিখোঁজের জিডি করেছে। নিখোঁজ শিক্ষার্থীর বাবা মোখলেসুর রহমান জানান, গত রাত 11টা পর্যন্ত তার মোবাইল খোলা থাকলেও কোনো কল রিসিভ করেনি। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাসরিব আহমেদ মাহিন কুয়েটের ফজলুল হক হলের আবাসিক ছাত্র। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। স্থানীয়রা জানায়, সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নে শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় একই পরিবারের শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানানো হয়েছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত শেষে বলা যাবে বলে জানিয়েছে পুলিশ। দগ্ধদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সকালে মাগুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 1 জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গনকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুঁজে বের করে জীবিত দাফন করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বড় ভাই জাহাঙ্গীর আলম। গত রাতে করা জিডিতে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, মাওলানা কামরুল ইসলাম খান নামের এক লোক ফেসবুকে তার ভাই শাহ রাজীব আহমেদ রিঙ্গনকে প্রকাশ্যে হত্যা ও জীবিত দাফনের হুমকি দিয়েছেন। এছাড়াও জিডিতে অভিযোগ করা হয়, মাওলানা কামরুল ইসলাম খান তার ফেসবুক আইডি থেকে বিএনপির হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও হুইপ GK গাউস এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠন সম্পর্কে অশালীন, কটূক্তিমূলক এবং রুচিহীন ভাষায় মন্তব্য করে আসছেন। এতে বিএনপির রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে এনটিভি ও এনটিভি অনলাইনে নিউজ প্রচারের পর নওগাঁর চালের মিলে অভিযান শুরু করেছে ভোক্তা অধিদপ্তর। দুপুরে ধান চালের বিভিন্ন অটো রাইস মিল ও গুদামে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর, খাদ্য বিভাগ ও কৃষি বিপণন কর্মকর্তারা। এ সময় দুটি রাইস মিলে বিপুল পরিমাণ আতপ চালের মজুদ পাওয়া যায়। সেসব চালের বস্তায় মজুদ ও উৎপাদনের তারিখ না থাকায় দুটি প্রতিষ্ঠানকে 35,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে মজুদকৃত চাল বাজারজাত ও মিলগুলোকে সতর্ক করা হয়। যশোর ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার শত শত জলাবদ্ধতা কবলিত মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ব্যবস্থাপনা ও স্থানীয় প্রভাবশালী মহলের কারসাজিতে ভবদহ অঞ্চল প্রতি বছর 6 থেকে 7 মাস পানিবন্দী থাকে মানুষ। এতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বাংলাদেশের একজন সাজাপ্রাপ্ত আসামি হয়ে ভারতে বসে শেখ হাসিনা কথা বলতে পারে কিনা বিষয়টি ভারতকেই পরিষ্কার করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, এ বিষয়ে ঢাকার আপত্তির কথা একাধিকবার দিল্লিকে জানানো হয়েছে, প্রয়োজনে আবারও জানানো হবে। দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করেই বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বে মুসলিম 13 দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে। দেশের স্বার্থকে সবার আগে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে অন্য কোনো দেশের উদ্বেগের কারণ নেই। দেশের ক্ষতি হয় এমন কোনো চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা হবে না বলেও তিনি জানান। আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরও চাই যে আমরা উন্নত হোক, সেটা ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরাও চাই না। এবং ভারত সরকার এই রিসেন্ট যেটা আপনি বললেন যে তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছে দেশকে পরিবর্তনের জন্য, কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে ঐক্যের ডাক দিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিচ্ছে, কিন্তু নতুন করে স্বৈরতন্ত্র, বৈষম্য, দুর্নীতিতন্ত্র এদেশে কায়েম হতে দেয়া হবে না। গণভোটে রায় বাস্তবায়ন না করলে আন্দোলন আরও বেগবান হবে, এমন হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার হাসিনা ডিসেম্বরে ফিরলে তাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। প্রতারণার রাজনীতি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে অন্য বক্তারা বলেন, নতুন করে দলীয় লোকদের জুলাই আহতদের তালিকাভুক্ত করে বিতর্কিত করতে চাচ্ছে বিএনপি। ক্ষমতায় আমাদেরকে পরিস্থিতির কারণে যেতে হয়েছিল, কিন্তু আপনারা বিএনপি সরকার সংস্কার না করে নির্বাচনের জন্য চাপ দিয়ে আজকে দেশে তারা ক্ষমতায় এসেছে, তা আপনারা ক্ষমতা চালান, কিন্তু আমরা কোনো স্বৈরতন্ত্র, কোনো দুর্নীতিতন্ত্র, কোনো বৈষম্য আমরা এই বাংলাদেশে হতে দেব না। তো সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে, আমরা কাজ করব ইনশাল্লাহ। জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল এখন শেখ হাসিনার ভাষায় কথা বলছে। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতিকে বিভাজনের রাজনীতি ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি করবে। জাহিদ রহমানের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তারা যেন কারোর সঙ্গে পরামর্শ না করি, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেকহোল্ডার যাচ্ছে তাদের সঙ্গে কোনো পরামর্শ না করি তারা এটা চাপিয়ে দিয়েছেন। কিন্তু এখন যে ভাষায়
আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষে কথা বলতেন আপনার আমাদের হাসিনা। বিরোধী দল যখন গেল 91-এ একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাইয়ের নামে গোষ্ঠী স্বার্থ হাসিলের চেষ্টা সরকার মেনে নেবে না। আমাদেরকে শহীদদের স্মরণ করার জন্য কেবলমাত্রই আবেগ চর্চা করলে চলবে না, শহীদদেরকে স্মরণ করার জন্য কেবলমাত্রই একটা আনুষ্ঠানিকতা চর্চা করলে চলবে না। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। জুলাই গণঅভ্যুত্থানে নার্সদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, স্বৈরাচার হাসিনার দেখানো প্রতিহিংসার রাজনীতি মানুষ চায় না। শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। পরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে 4 আগস্ট অনুষ্ঠেয় বিএনপি আয়োজিত রক্তাক্ত জুলাই শীর্ষক অনুষ্ঠানের প্রস্তুতি ঘুরে দেখেন রুহুল কবির রিজভী। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে বলা হয়েছে, গুমের কারণে মৃত্যু হলে আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সরকারি গুরুত্বপূর্ণ ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সচিবালয় কার্যালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত এক সভায় অংশ নেন, যাতে সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ের কয়েকটি ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে শুরু হলে সাধারণ মানুষেরও এ বিষয়ে আগ্রহ বাড়বে আর সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে দেয়া হবে সরকারি সহায়তা। সকলে মিলে একটু সচেতন হই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সবার ঐক্যবদ্ধ চেষ্টায় সুন্দর বাংলাদেশ পাওয়া সম্ভব। চেষ্টা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার সচিবালয় কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজার গভর্নিং বোর্ড দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৃক্ষরোপণ সহ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। দিনের শেষ ভাগে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নীতিগত বিভিন্ন বিষয় ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়োহান কু। দুদেশের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট বিষয়ে তারেক রহমানকে অবহিত করেন ইয়োহান কু। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতার সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে ভারতের হাইকমিশনারের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেন, এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করে এসব কথা বলেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদারের বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন। পলাতক শেখ হাসিনা
5 আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ খবরটি আলোচনায় উঠে আসে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে জানান, ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস প্রদান করেন। ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর BIN নতুন অধিক্ষেত্রে স্থানান্তর করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। সোমবার NBR জানিয়েছে, আগামী 30 নভেম্বরের পর পুরনো BIN স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে। এরপর আমদানি রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রম নতুন BIN ব্যবহার করেই সম্পন্ন করতে হবে। সংস্থাটি আরও জানায়, 30 নভেম্বরের মধ্যে চলমান কার্যক্রম নতুন BIN এ স্থানান্তর করতে হবে। আমদানি রপ্তানি কার্যক্রমে কোনো জটিলতা এড়াতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সময় মতো নতুন BIN ব্যবহারের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে NBR। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। একদিনে বিশ্রাম শেষে সাজানো গোছানো DXC এরেনায় পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ডারউইনের আকাশ যেন এক শিল্পীর আঁকা ক্যানভাস। হালকা মেঘাচ্ছন্ন নীল আকাশের নিচে প্রথম দিনের মতো ব্যাটিং বোলিং করলেন শান্ত তাসকিনরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ যেবার সাদা পোশাকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সেবার 2 টেস্টে 6 উইকেট শিকার করেছিলেন তাইজুল। শেষ 10 ইনিংসে বল হাতে 38 উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে থাকার ধারাবাহিকতা ডারউইনেও ধরে রাখতে চাইবেন এই বাঁহাতি স্পিনার। তার আগে সেখানকার জল হাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চায় বাংলাদেশ। প্রথম দিনের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি, তো খুব ভালো হয়েছে। অস্ট্রেলিয়া যাত্রাপথটা বেশ দীর্ঘ ছিল বাংলাদেশের জন্য, তবে প্রাকৃতিক পরিবেশ ও সেখানকার মাটিতে প্রথমবার টেস্ট খেলার রোমাঞ্চে ভ্রমণ ক্লান্তি সহজে কাটিয়ে উঠেছে সফররতরা। জার্নিটাও ভালো ছিল, বিকজ আমরা আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম, ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। 3 দিন অনুশীলনের পর আগামী 6 আগস্ট থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন শান্তরা। নীলয় মজুমদার, NTV স্পোর্টস ডেস্ক। ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতি বিরোধী তদন্তে বাধা দেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোধকুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ICC। ট্রাইব্যুনালের রায়ে রেড্ডিকে 3টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। 2025 সালের আবুধাবি T10 লিগে এক বা একাধিক ম্যাচ ফিক্সিং ষড়যন্ত্রে জড়িত থাকা অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত হতে উৎসাহিত করা এবং তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে বার্তা মুছে ফেলে তদন্তে বাধা দেওয়ার শাস্তি পেলেন তিনি। গত বছরের নভেম্বরে তদন্ত চলাকালে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল, তাই শাস্তির মেয়াদ কার্যকর ধরা হয়েছে 2025 সালের 21 নভেম্বর থেকে, যা শেষ হবে 2033 সালের নভেম্বরে।